ইন্ডিয়া মুভমেন্ট সেটা শুরু হয়ে গেছে। এইখান থেকে নাটকের শুরু। হেমন্তে ভাষ্য সন 1944, আগা খা প্যালেস, পুনে। মঞ্চের এক কোনায় বসে রয়েছেন এক শীর্ণকায় পুরুষ, নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। সমগ্র ভারত তথা বিশ্বের সচেতন মানুষ তাকে জানেন, শ্রদ্ধা করেন মহাত্মা গান্ধী নামে। ইংরেজ সরকার তাকে অন্তরীণ করে রেখেছেন পুনের এই আগা খা প্যালেস। কারাগারের বাইরে তখন চলছে স্বাধীনতা আন্দোলনের শেষ পর্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নাটকের শুরু এবং শেষ এই আগা খান প্যালেসের অন্দরে। মঞ্চে আলো এলে দেখা যায় গান্ধী একা বসে আছেন, তার সামনে একটা চরকা রাখা, অন্যান্য ব্যবহার্য সামগ্রী রাখা। তিনি একা কথা বলা শুরু করেন। মহাদেব চলে গেল। মহাদেবের এই অকাল প্রয়াণ আমাকে বুঝিয়ে দিয়ে গেল, ও হে মোহনদাস, তুমি একজন সাধারণ মানুষ, তুমি জিতেন্দ্রীয় নও, মহাদেব নেশা। মহাদেব, এই যে তুমি চলে গেলে, তুমি কি একবারও ভাবলে না তোমার এই বাপুকে এখন কে আগলে রাখবে? 25 বছর ধরে তোমার বিমলিপিকে ধরে রেখেছ ভারতের এই চলমান স্বাধীনতা সংগ্রামে এক বিশ্বাসযোগ্য দলিল। সে কাজ হয়তো এখন অনেকে করবে, হয়তো করছে, কিন্তু তারা যে সেইখানেও মানুষটা এখানে ম্যাক্সিমাম ব্যক্তিগত এটাই দেখানো হয়েছে। এডিট করা করেছেন আপনি? না না, এবার এডিট করি না, পুরোটাই এটা তাও শুনে কিন্তু খুব কম না, এখানে আমার মানে স্পট এডিট করতে করতে গেছি, মানে ডায়লগ না পড়ে গেছি। খুব কম্প্যাক্ট লাগে। হ্যাঁ, মানে গ্রাফটা যেমন উঠছে মিডিলে গিয়ে সেটা নামছে, মানে নাবা ওঠাটা আছে বলে জিনিসটা নাটকটা আরো বেশি কম্প্যাক্ট একদম মানে যেমন কস্তুরবা গান্ধীর সঙ্গে গান্ধী বা দেবদাস গান্ধী বা হরিলাল গান্ধীর সঙ্গে গান্ধীর যে জায়গাটা, আবার সরোজিনী নাইডু বা এদের সঙ্গে যে কথা, তখন তো একটা বিশ্ব রাজ পলিটিক্স নিয়ে গান্ধী থাকবে, আর পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে কথা হবে না, এটা তো হতে পারে না। এবং কতগুলো জিনিস দেখ যেগুলো, এই যে কনজারভেটিভ পার্টি চার্চিল, ও যদি না হারতো ইলেকশনে, লেবার পার্টি যদি সেই সময় না জিততো, তাহলে কিন্তু ভারত 47-এও স্বাধীন হতো। আবার ওই একটা ঘটনা, এই যে পার্ল হারবারে বোমাটা ফেলে দেয়, ওটা যদি না ফেলতো জাপান, তাহলে কখনোই আমেরিকা এদের হয়ে যুদ্ধে ঢুকতো না। না ঢুকলে এত তাড়াতাড়ি এরা ধ্বংস হতো। মুশকিলটা হলো কি, ওইটা হয়ে যেমন এদিকে লাভ হলো, সুভাষ একা হলো। কারণ জাপান আর জার্মানি দুজনেই ধ্বংস হয়ে গেল, তো ওরা নিজেরা যখন ধ্বংস। পরিবারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে আজও। তারা স্বামী যে কাকু আমাদের বর্তমান সভাপতি, তার সঙ্গে কথা হয়েছে। সে ভীষণ ভারাক্রান্ত, মানে সে বলছে আমি ওর ছবির সামনে গিয়ে বসতে পারবো, যে বাড়িতেও কোনো ছবি রাখে। দিনগুলো কাটছে এই পর্যন্ত, কিন্তু আমি এখনো স্থির হতে পারি না। আমি টিভি চালিয়ে দেখি কিন্তু কিছুই দেখি না, এরকম একটা মনের অবস্থা তার। যাই হোক, তাই তিনি আজকে ইচ্ছা থাকলেও আসতে পারবেন না, আসবেন না। যাই হোক, আমরা তাকে স্মরণ করেছি, আমাদের নাট্য উৎসবের মঞ্চ তার নামে উৎসর্গ করেছি। শুরুর দিন তাকে আমরা স্মরণ করেছি, শেষের দিন তার অভিনীত নাটক স্বর্ণচাপার একটি গানের মধ্যে দিয়ে তাকে আবার আমরা শ্রদ্ধা জানিয়েছি। আর আজ আমরা ঠিক করেছিলাম যে আমাদের একটি নতুন নাটক শুরু করলেন। বাপু, এমনিতে আপনার শরীর ভালো যাচ্ছে না, এ সময়ে অনশন করা কি ঠিক? ও কি কষ্টু, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এলে কেন? কি করবো, আপনার জন্যই উঠে আসতে হলো।
15ই আগস্ট মহাদেব আমাদের ছেড়ে গেছে, কষ্ট হচ্ছে, আমাদের সকলেরই কষ্ট হচ্ছে, কিন্তু তা বলে কোনো কিছু তো থেমে নেই বাপু। ঠিক কস্তুর, কোনো কিছু থেমে নেই, কোনো কিছু তো থেমে থাকে না কস্তুর। তবে আপনি কেন এত ভেঙে পড়ছেন? আমি যে একজন মানুষ, কি তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো বসো, তখন মানুষকে বলছি, মানুষ খাবারের বাটিটা আমার হাতে দিয়ে তুমি এখান থেকে যাও, বাপুকে আমি জনেরা বিশুষ্ক হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, কারণ প্রাণদায়িনী সব জীবন শক্তি আপনি একাই আহরণ করে নিচ্ছেন। আমি সচেতন ভাবে সত্যের পথে অবিচল থেকেছি এবং থাকবো। আমার কাছে দেশ ও মাতৃকার থেকে আপন বা বড় কেউ নেই, কিন্তু তাই বলে আমি আমার নিকটজনের প্রতি অবিচার করেছি, এ অভিযোগ তো সত্য নয় ছায়ামণি। আপনার অবহেলায় বাপু, বরং বলা যায় আপনার উদাসীনতায় ও ঈশ্বর প্রতি নিষ্ক্রিয়তায় আপনার দুই পৌত্র, আপনার পুত্র সম্পর্কে তোমার কাছে কোনো খবর আছে? দেবদাস বলছে, ইহুদি নিধন, যাকে বলা হচ্ছে হলোক্রাস, এবং হিটলারের অনর্গল মিথ্যা প্রচার এবং মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস তার পতন ডেকে আনবে। মিথ্যা প্রচারে আফ্রিকার সমরাঙ্গনে নাৎসি বাহিনীর কিংবদন্তি জেনারেল